আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। 2026 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে তিনি এসব কথা জানান। বাংলাদেশ এবং মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভালো উদাহরণ বলেও উল্লেখ করেন ড. ইউনূস। নজরানা চৌধুরী রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের শেষ দিন সকালে সেদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর টুংকু মুহরিজ ইবনে আল মারহুম তাকে সনদ তুলে দেন। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর ইউনূসকে এই সম্মাননা প্রদান করা হয়। ডিগ্রি গ্রহণের পর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ব্যক্তিগতভাবে তাকে সম্মান জানানো হলেও এই সম্মান বাংলাদেশের আপামর জনসাধারণের। জনগণের ক্ষমতা তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়ার জন্য তার সরকার কাজ করছে বলেও জানান তিনি। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. অধ্যাপক মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার 3-0 তত্ত্বের কথা তুলে ধরতে গিয়ে বলেন, পৃথিবীর সমস্ত সম্পদ দিনে দিনে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যাচ্ছে, যা খুবই বিপজ্জনক। এ থেকে মুক্তি পেতে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। আর এক্ষেত্রে সকলকে নিজেদের সক্ষমতা নিয়ে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। For countries to stand together, learn from each other and grow together. I truly believe that with a stronger collaboration in education, research and trade and investment, Bangladesh and Malaysia can become a model for sustainable development and social progress. এর আগে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দেশের উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় মালয়েশিয়ার কুয়ালালামপুর ত্যাগ করেন ড. ইউনূস। এর আগে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান কনগ্লোমারেট সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জেফ্রি চিয়া। কুয়ালালামপুরের একটি হোটেলে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস জেফ্রি চিয়ার সানওয়ে গ্রুপকে আবাসন, হসপিটালিটি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজধানী চানখারপুলে আন্দোলন দমাতে যেসব পুলিশ সদস্য কাজ করছিল তারা হিন্দি ভাষায় কথা বলছিল বলে ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে জানায় এক সাক্ষী। ওই সাক্ষী জবানবন্দি নেওয়ার সময় এজলাস কক্ষ কিছুটা উত্তপ্ত হয়। এদিকে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 21 আগস্ট দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রিপোর্ট হাসান জাবেদের। জুলাই আন্দোলনে চানখারপুলে 5 আগস্ট 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নিহত ইয়াকুবের প্রতিবেশী শহীদ আহমেদ। তিনি বলেন, চানখারপুলে 5 আগস্ট যেসব পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন। এছাড়া জড়িত আসামিদের নাম বলতে গেলে কাঠগড়া থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান আসামি সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ এবং তার আইনজীবী। তারা অভিযোগ করেন প্রসিকিউশন আসামিদের নাম বলে দিচ্ছে। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শী তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন, এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন। একজন আসামি, আমি তাকে দেখি নাই, তবে আপনারা যেহেতু বলছেন তার নাম তাহলে সঠিক বলছেন, তিনি এটা আপত্তি তুলেছেন। তখন অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন যে এটা বলেছে। প্রসিকিউশন পক্ষ কিন্তু আসামিদের নাম বলার ক্ষেত্রে কিন্তু প্রলুব্ধ করে। প্রসিকিউশনের পক্ষের এই আচরণটা এটা আসলে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেশন করে। সাক্ষী যখন একটু এগ্রেসিভ হয়ে গিয়েছিল তখন কোর্ট বলেছিল যে এটা কিন্তু আন্দোলনের মাঠ না, আপনার আচরণকে করেন। এর আগে ইয়াকুবের মা রহিমা আক্তার সাক্ষ্য দেন।
তিনি ছেলে হত্যায় জড়িতদের বিচার দাবি করেন। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় 20 আগস্ট। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুলিশ ভ্যানে উঠিয়ে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করেন। পরে অভিযোগ গঠনের আদেশের জন্য 21 আগস্ট দিন ধার্য করা হয়। যেহেতু একজন নিরস্ত্র পুলিশ কিভাবে গুলি করে অস্ত্রদের মারতে পারে এটা আমার জানা নাই, এই সাবমিশনটাই আমরা কোর্টকে দিয়েছি এবং আমার যে ভিডিও ফুটেজ ওইখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি আমার পুলিশ ভেস্ট পরে হেলমেট পরে আমি থানা থেকে পালায় যাচ্ছি। এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা তাদের পক্ষে শুনানি করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি যে এই মামলার ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, ভিডিও রেকর্ড, ডকুমেন্ট যেগুলো প্রসিকিউশন ট্রাইব্যুনাল জমা দিয়েছে তাতে এই সকল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা উচিত এবং চার্জ গঠন করাই আইনত দাবি রাখে। শুনানির সময় গ্রেফতারকৃত আসামিরা ট্রাইব্যুনালে হাজির ছিলেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজ্যকে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্প প্লট দুর্নীতি 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন সাক্ষ্য দিতে আদালতে হাজির হন দুদকের 3 কর্মকর্তা সালাউদ্দিন, আফনান, জান্নাত কিয়া ও SM রাশিদুল হাসান। পৃথক 3 মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের 4 সদস্য ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ 18 জন। সাক্ষ্য গ্রহণ শেষে দুদকের পাবলিক প্রসিকিউটর জানান, রাজুকের আবাসন নীতিমালার সকল আইন ভঙ্গ করে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ নেন। সাক্ষ্য গ্রহণে দুদকের কর্মকর্তারা এমন তথ্য আদালতকে জানান। ওনার যে এই পূর্বাঞ্চলে যে আবাসন প্রকল্পে যে প্লট বরাদ্দের বিষয়টা, সেখানে শেখ রেহানা তিনি চেয়ারে থেকে উনি অবৈধভাবে তিনি তার যে ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন। সে মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে সেই সব বিধি লঙ্ঘন করেছেন, লঙ্ঘন করে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। নেদারল্যান্ডস সিরিজে বাংলাদেশের কাছে টি-20 আক্রমণাত্মক মেজাজটা দেখতে চান সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, তবে দল নিয়ে বেশি পরীক্ষার প্রয়োজন দেখছেন না তিনি। অন্যদিকে ডাচদের বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা রাখতে পারলে এশিয়া কাপের প্রস্তুতিটা ভালো হবে বলে আশাবাদী বিসিবির সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিমের। মমিনুর রিপনের রিপোর্ট। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য বুধবার সকালে ফিটনেস ট্রেনিং শেষ করেছে বাংলাদেশ। একদিন বাদে শুরু স্কিল ট্রেনিং। 20 আগস্ট থেকে সিলেটে মাসব্যাপী আবাসিক ক্যাম্প করবে লিটন দাসের দল। সেখানে অনুষ্ঠিত হবে ডাচদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। হারের বৃত্ত থেকে বেরিয়ে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা 2 সিরিজ জিতে দলে যে আত্মবিশ্বাস ফিরেছে, এবার তা ধরে রাখার চ্যালেঞ্জ থাকছে লিটন মুস্তাফিজদের সামনে। দুটো সিরিজ জেতা আমাদেরকে যে কনফিডেন্স দিয়েছে, যে মোমেন্টামটা আমরা গেইন করতে পেরেছি, এখন সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সেই মোমেন্টামটা আমরা ধরে রাখতে পারবো কিনা, সেই চ্যালেঞ্জটা আমরা ভালোভাবে মুখোমুখি হতে পারি কিনা এবং মোমেন্টামটা মেনটেন করতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার। যদি মেনটেন করতে পারি তাহলে আমরা মনে হয় যে খুব সাহসী একটা দল নিয়ে আমরা এসে খেলতে যেতে পারবো। ঘরের মাঠ আর প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় দল নিয়ে পরীক্ষা করার সুযোগ আছে বাংলাদেশের। তবে এশিয়া কাপের আগে দলের কম্বিনেশন পরিবর্তনের পক্ষে নন সুজন। জয়ের লক্ষ্য নিয়ে তানজিদ ইমন মুস্তাফিজদের আগ্রাসী মনোভাবটাই দেখতে চান সাবেক এই অধিনায়ক। আমি দেখতে চাই যে আমাদের প্ল্যানগুলো ঠিক আছে কিনা, আমরা এক্সিকিউট করতেছি কিনা। বেসিক প্ল্যানটা আমরা কি টাইপের ক্রিকেটটা খেলতে চাই, যেই টাইপের খেলাটা আমি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে দেখছি, আমি ওই রকম দেখতে চাই বাংলাদেশ এগ্রেসিভ ক্রিকেট খেলবে, একদম 100% এগ্রেসিভ ক্রিকেট খেলবে। যে যেভাবে ইমন এবং তামিম শুরু করছে, আমি চাই যে ওইভাবেই ওরা ব্যাটিং করুক। এবং যদি সাকসেস হইতে চায় তাহলে আপনার ওই রকম ব্যাটিং করলে আপনি সাকসেস আসবে না, তো আসবে না আসলে। বড় শট খেলার দক্ষতা বাড়াতে এই সিরিজের আগে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে অনুশীলন করবে বাংলাদেশি ব্যাটাররা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন।
www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।